হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, বিশেষ করে আমরা যারা সবজি চাষ করি, গ্রীষ্মকালীন যে সবজি অনেকেই লাগিয়ে দিয়েছেন, গাছ বড় হয়ে গেছে বা কিছু কিছু জমিতে হয়তো ফলনও শুরু হয়ে গেছে। গ্রীষ্মকালীন যে সবজি চাষ, এই সবজি চাষের রোগ পোকা তো আছেই। প্রত্যেক ফসল ফলাতে গেলেই আমাদের রোগ পোকার সম্মুখীন হতে হয়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, গ্রীষ্মকালীন সবজি চাষের যে রোগ পোকা দমন আমরা কিভাবে করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা অজিত কুমার দাসকে। অজিতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে নমস্কার। নমস্কার। তো যে কথা বলছিলাম যে গ্রীষ্মকালীন যে আমরা সবজি লাগাই, তো সেই সবজির কিভাবে আমরা রোগ পোকা দমনটা করব। তো প্রথমে একটু আমরা জেনে নিই যে গ্রীষ্মকালীন যে মূল সবজিগুলো, সেই সবজিগুলো কি কি? আমাদের পশ্চিমবঙ্গে মূল গ্রীষ্মকালীন সবজিগুলি হলো পটল, ঝিঙে, ঢেঁড়স, চাল কুমড়ো, লাউ, মিষ্টি কুমড়োটাও আমরা গ্রীষ্মকালেই বেশি করে থাকি। আর শশা আমরা সবজিও বলতে পারি, আমরা কাঁচাও খাই। লঙ্কা আমরা সবজিও বলতে পারি, আর মশলা জাতীয় ফসলও বলতে পারি। এইগুলো আর উচ্ছে, এইগুলো আমাদের মূল প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে এবং মাঠে চাষের জমিতেও পাওয়া যায় এগুলোকে। যদি আমি ধরি পটল চাষ, এই পটল চাষেরও তো ধরুন রোগ পোকা থাকে। তো কি ধরনের রোগ পোকা বা শত্রু পোকা আমাদের থাকে সেসব সম্পর্কে যদি কিছু বলেন। পটল নিয়ে নির্দিষ্টভাবে বলার আগে একটু দু একটা কথা বলা খুব জরুরি, যে এই পটল, ঝিঙে, উচ্ছের, এই লাউ, কুমড়ো, এই সবজিগুলোকে বলা হয় কিউকার বিটস। তো এই কিউকার বিটস সবজিগুলি গ্রীষ্মকালেই বেশি হয়। এগুলি চাষ করতে গেলে প্রথমে কয়েকটি বিষয় নজরে রাখতে হবে একটু। এগুলো সাধারণত যতটা সম্ভব উঁচু জমিতে চাষ করা ভালো, এবং পূর্ববর্তী বছরের একই জাতীয় ফসল যদি থেকে থাকে জমিতে, তার অবশিষ্টাংশটা অবশ্যই তুলে ফেলে দেওয়াটা খুব উপকারী, নইলে মাটিতে সেই জীবাণুটা চলে আসে। তো এইটা একটা সাধারণ কথা। এবং শুষ্ক মরশুমে যদি গভীর লাঙল দিয়ে জমিটাকে একটু ফেলে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তো আমরা পটল একটি গুরুত্বপূর্ণ সবজি আমরা জানি। তো পটলের মূল রোগ যেগুলি আছে সেগুলির মধ্যে হচ্ছে ডাউনি মিলডিউ। ডাউনি মিলডিউ বয়স্ক পাতায় সাদা হলদে দাগ দেখা যায়, ধীরে ধীরে অন্য পাতাতে এটা ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা প্রতিকার হিসেবে, যে গাছের আক্রান্ত অংশগুলোকে সংগ্রহ করে যতটা সম্ভব দূরে ফেলা বা মাটিতে পুঁতে দেওয়া। জমির জল নিষ্কাশন ব্যবস্থাটা আমাদের রাখতে হবে যেন জল না জমে। এবং রাসায়নিক বিষ হিসেবে আমরা মেটালাক্সিল ম্যানকোজেব গ্রুপের ওষুধ 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে আমাদের খুব উপকার দেয়। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ পটলের রোগ হচ্ছে সুটি মোল্ড। এটা পাতায় কালো কালো দাগ হয়ে যায়। সহজে চেনার জন্য এটা উপায় বলি, পাতায় একটা কালির মতো দাগ হয়ে যায়। এটা সাদা মাছি বা ওই জাতীয় মাছির আক্রমণে এটা ঘটে। সেই মাছিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। মাছি নিয়ন্ত্রণের জন্য আমরা ইমিডাক্লোরপিড 17.8 SL অর্থাৎ 5 ml প্রতি 10 লিটার জলে, প্রতি 10 লিটার জলে এইটা খেয়াল রাখতে হবে। ইমিডাক্লোরপিড এমন একটি ওষুধ যেখানে ডোজটা খুব গুরুত্বপূর্ণ। 5 ml প্রতি 10 লিটার জল এগুলো আমাদের স্প্রে করতে হবে। স্প্রেটা অবশ্যই সকালে অথবা বিকেলে। আরেকটা রোগ দেখা যায় পটলে, সেটা মোজাইক রোগ বলা হয়। মোজাইক একটি ভাইরাস ঘটিত রোগ। এটা সাদামাছি ভাইরাসটার বহন করে নিয়ে আসে, ভেক্টর বলা হয় সাদামাছিকে, বাহক। তো এই সাদামাছিকে আমরা ইমিডাক্লোরপিড 17.8 SL দিয়েই কন্ট্রোল করতে পারবো। শিকড় গিট একটা রোগ হয় পটলের। শিকড়ে গিট হয়ে যায় ছোট ছোট, সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। তো শিকড় গিট অর্থাৎ কৃমি জাতীয় জীবাণুর কারণে এটা হয়। তো গ্রীষ্মকালে অর্থাৎ শুষ্ক মরশুমে আমরা যদি একটু গভীর চাষ দিয়ে জমিটাকে ফেলে রাখি তাহলে অনেকটা নিয়ন্ত্রণ হয়, কৃমিগুলো মারা যায়। আর আরেকটি পদ্ধতি হচ্ছে যে
চারা রোপণের পূর্বে আমরা যদি হেক্টর পিছু 250 কেজি নিমখোল, অর্থাৎ 7.5 বিঘায় 250 কেজি, মানে 1 বিঘাতে 30 কিলো মতো পড়বে, এটা যদি আমরা জমিতে প্রয়োগ করি একটা ভালো ফল পাওয়া যায়। আর রাসায়নিক বিষ প্রথমেই আমরা দিতে, ওটা কি মানে নিমখোলটা কখন দেবে? নিমখোলটা চাষের সময় মাটিতে মিশে যাবে একেবারে। তো সেক্ষেত্রে রাসায়নিক বিষ আর তেমন লাগে না, এই দুটো যদি আমরা ঠিক করে ফলো করি। আরেকটি গুরুত্বপূর্ণ রোগ পটলের, যেটা নিয়ে চাষি ভাইরা খুব বিব্রত হন, সেটা হচ্ছে গোড়া ও ফল পচা। আক্রান্ত গাছের গোড়া ও ফল পচে যায়। তো এটা জমিতে জল জমতে দেওয়া যাবে না, এবং প্রতি বছর একই জমিতে পটল চাষ না করে একটু জমি পরিবর্তন করলে ভালো হয়। আরেকটা, হ্যাঁ, ক্রপ রোটেশন। আরেকটি কাজ করা যেতে পারে, চারা রোপণের পূর্বে, অর্থাৎ পটলের চারা রোপণের পূর্বে যদি আমরা 0.4% কপার অক্সিক্লোরাইড দ্রবণে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখি প্ল্যান্টিং মেটেরিয়ালটা, যেটা আমরা রোপণ করব, তাহলে কিন্তু রোগের প্রকোপ অনেকটাই কমে যায়। অন্যথায় তা সত্ত্বেও যদি রোগ কিছুটা থেকে যায়, তাহলে মেটালাক্সিন ম্যানকোজেব গ্রুপের ওষুধ 2.5 গ্রাম বা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে, অথবা প্রোপিকোনাজল 25% ইসি 1 ml প্রতি লিটার জলে আমরা স্প্রে করতে পারবো। আরেকটা জিনিস আমাদের গোড়া পচা ফল পচাতে খুব কাজে দেয়, আমি নিজে দেখেছি, চারা রোপণের সময় প্রতিটা গর্ত, অর্থাৎ প্রতিটা ছোট ছোট গর্তে যে আমরা চারাটা রোপণ করব, সেখানে যদি 500 গ্রাম জৈব সারের সঙ্গে 25 গ্রাম টাইক্রোডার্মা বা ভিরিডি মিশিয়ে আমরা যদি ওটা তারপরে যদি চারাটা রোপণ করি, তাহলে খুব ভালো হয়। কিন্তু একটু বলি যে জৈব সার এবং টাইক্রোডার্মা ভিরিডিটা দিয়ে একদিন রেখে দেওয়া ভালো, তারপরে চারাটা বসালে ভালো হয়। তো টাইক্রোডার্মা ভিরিডি খুব বেশি দাম নয়, 20 টাকা 25 টাকা 100 গ্রাম হিসেবে পাওয়া যায় বাজারে, এটা খুব এফেক্টিভ। আমাদের পটলের পোকা 2-1টি না বললেই নয়। সাদামাছি একটা গুরুত্বপূর্ণ পোকা, যেটা ভাইরাস বহন করে নিয়ে আসে। থ্রিপস মানে রসটাকে চুষে খেয়ে নেয়। আরেকটা হয় আমাদের সিঁদুরে পোকা বা লাল মাকড় বলে, ছোট ছোট লাল বিটিল জাতীয়। তো সেইগুলোকে আমাদের থ্রিপস, ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলে থ্রিপস নিয়ন্ত্রণ হয়। সাদামাছির জন্য আমরা আগেই বলেছি ইমিডাক্লোরপিড 17.8 SL 5 ml প্রতি 10 লিটার জলে। এবং লাল মাকড় বা সিঁদুরে পোকা যেটা, এটার জন্য আমরা ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন বা প্রোপারগাইড গ্রুপের ওষুধ দিতে পারি, প্রোপারগাইড 1 ml প্রতি লিটার জলে। একটু বলে নিই এই প্রসঙ্গে যে পাতার তলার দিকে থাকে পোকাগুলি, যার জন্য বিকেলের দিকে যখন রোদ কমে যায় তখন পোকাগুলি পাতার ওপরে উঠে আসে। সুতরাং স্প্রেটা অবশ্যই বিকেলের দিকে করতে হবে, তাহলে পোকাগুলোকে আমরা মারতে পারবো। আর এই বিষ প্রয়োগের সময় কোনো কিছু কি আঠা জাতীয় কিছু মেশালে কি সুবিধা হয়? আঠা, এখানে বৃষ্টি হলে তো ব্যাপার থাকে, যে কোনো বিষ প্রয়োগে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আমরা দেখি, তাহলে আমরা যে কোনো বিষের ক্ষেত্রে আঠা বা স্টিকার আমরা প্রয়োগ করতে বলি। সেই আঠার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1/2 ml। হ্যাঁ, ওষুধটা মিশিয়ে দেওয়ার পর আঠাটা দিতে হয়, দিয়ে একটা লাঠি জাতীয় কিছু দিয়ে ঘেঁটে দিতে হয়। কারণ বৃষ্টিটা যদি হয়ে যায় 0.5 ঘন্টা 1 ঘন্টা পরে, তাহলে অন্তত বেশিরভাগটাই থেকে যাবে, ধুয়ে যাবে না। ঝিঙের কি কি ধরনের শত্রু পোকা বা ঝিঙে আমাদের পটলের মতোই, ঝিঙের ডাউনি মিলডিউ, সুটি মোল্ড, মোজাইক, শিকড় গিট, মাকড়, এই সবকটা ঝিঙেতেও হয়। এবং পোকাও আপনার সাদামাছি, এপিল্যাকনা বিটল, থ্রিপস এবং লাল মাকড়, একই ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করলে আমরা যে এটা সেটা ফলো করলেই হয়, আমরা ঝিঙেতেও নিয়ন্ত্রণ করতে পারবো। আর ঢেঁড়সের ক্ষেত্রে? ঢেঁড়সের ক্ষেত্রে আমরা বীজ বপন করি, এটা আমরা। তো মূল রোগ ঢলে পড়া একটা রোগ হয়, ঢলে পড়া, শেকড় গিট, মোজাইক, এই কয়েকটি রোগ মেন। ঢলে পড়া এটা গাছের বৃদ্ধির যে কোনো পর্যায়ে হতে পারে, পাতা হলুদ হয়ে যায় এবং ঢলে পড়ে। আমরা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে এর ফল পেতে পারি, ভালো ফল। শেকড় গিট পটলের মতোই, এটা ছোট ছোট গুটি হয়, তারপর সেটা বড় হয়ে গিয়ে আমাদের শেকড়ের মাধ্যমে যে খাদ্য এবং খনিজ লবণ সংগ্রহ যেটা, সেটাকে বাধা দেয়, আস্তে আস্তে গাছটি মারা যায়। তো সেই ধরনের আক্রান্ত গাছ দেখলেই আমরা কিন্তু প্রথমে সেটাকে তুলে ফেলতে হবে, তুলে অনেক দূরে ফেলতে হবে। আর আমাদের যেটা মোজাইক রোগ, সেটাও হয় ঢেঁড়সে, যেটা একই ধরনের সাদামাছি ভেক্টর ভাইরাসের বাহক হিসেবে কাজ করে, এবং সাদামাছিকে আমরা দমন করতে হবে। তখন সাদামাছিটা প্রায় সব কিউকারবিটসেই হয়। আমি একটু বাদে বলবো, ওষুধ ছাড়াও সাদামাছি দমনের একটা অন্য পদ্ধতি আছে, যেটা আমি একটু বলবো। অনেকেই প্রয়োগ করেন এবং করলে ভালো হবে। ঢেঁড়সের পোকার, এগুলো রোগ বললাম, পোকার মধ্যে সাদামাছি আছে আর থ্রিপস, এইগুলোই মেন পোকা। আর আপনার অ্যাফিড থাকে কিছু, অ্যাফিড বা জাসিড বা জাব পোকা যাকে আমরা বলি অ্যাফিড, সেটা থাকে। অ্যাফিড নিয়ন্ত্রণের জন্য আমরা
ডাইমিথয়েট প্রতি লিটার জলে 2 ml আমরা প্রয়োগ করতে পারি। এই প্রসঙ্গে একটু বলি, আরেকটি গুরুত্বপূর্ণ পোকা বলে দিই, ঢ্যাঁড়সের ফল ছিদ্রকারী পোকা। আচ্ছা, লেদা পোকার মতো ফল ছিদ্র করে খেয়ে ফলকে ফুটো করে দেয়, আমরা দেখেছি। তো এই ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা নিম অয়েল স্প্রে করতে পারি। আমাদের যদি 1500 ppm থাকে তাহলে 5 ml প্রতি লিটার জলে, আর যদি 10,000 ppm থাকে তাহলে 1 ml প্রতি লিটার জলে। এটা একটা করা যেতে পারে, নিম অয়েলে অনেক সময় কন্ট্রোল হয়ে যায়। দ্বিতীয়ত, একটা কালচারাল ব্যবস্থা আমরা করতে পারি এই লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের। পাখির প্রিয় খাদ্য আচ্ছা, এই পোকাটি। সুতরাং জমিতে এমনি পাখি বসে, কিন্তু আমরা যদি একটু গাছের বেশি ডাল করে পুঁতে দিই, হ্যাঁ, একটু বসার ব্যবস্থা যদি করে দিই, করে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়। উপকার হবে, কারণ প্রচুর পাখি আসে, তারা যদি বসার জায়গা পায় পোকাগুলোকে খেয়ে নেয়। খেয়ে ফেলবে। হ্যাঁ, তাছাড়া নিম তেল দিলে সাধারণত কন্ট্রোল হয়ে যায়। নিতান্ত না কন্ট্রোল হলে তখন আমাদের সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস কম্বিনেশন গ্রুপের কোনো একটা ওষুধ 2 ml প্রতি লিটার জলে দিতে হয়। দিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা চাল কুমড়ো বা মিষ্টি কুমড়ো জাতীয় যে আমাদের সবজি রয়েছে, হ্যাঁ, চাল কুমড়োর রোগগুলি এবং পোকাগুলি পটল ঝিঙের মতোই, এবং তাদের প্রতিকার ব্যবস্থাও পটল ঝিঙের মতো নিলেই পাওয়া যাবে, ফল পাওয়া যাবে। মিষ্টি কুমড়োর ক্ষেত্রে একটা বলি, মিষ্টি কুমড়োর ফল যখন ছোট থাকে তখন ব্লুজুম এন্ড রট বলে একটা রোগ হয়। ফলটা ধরার কিছুদিন বাদেই, কয়েকদিন বাদে ফলের অগ্রভাগটা পচে যায়, পচে গিয়ে ঝরে যায়। তো এটা গবেষণায় দেখা গেছে যে ক্যালসিয়ামের অভাবে এই রোগটি হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আরেকটি হয় ময়েশ্চার, অর্থাৎ জমিতে জলীয় ভাব, রস যেটাকে বলে আমরা, কতটা আছে। এই রোগটার ক্ষেত্রে খুব বেশি পরিমাণ জল যদি থাকে বা আর্দ্র থাকে মাটি, তাহলে এই রোগটির প্রকোপ বাড়ে। আবার খুব ড্রাইও করা যাবে না, জমিতে যেন সঠিক জলীয় ভাব বা আর্দ্র ভাবটা থাকে সেটা আমাদের দেখতে হবে। আর যেহেতু এটা ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ, সেখানে মাটি পরীক্ষার ভিত্তিতে চুন প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। আর চাল কুমড়োর ক্ষেত্রে, চাল কুমড়োর ক্ষেত্রে পটল ঝিঙের মতোই রোগ পোকাগুলো, হ্যাঁ, একই রকম। তাদের প্রতিকার ব্যবস্থাও, বীজ বা সেই ব্যবস্থাগুলো অবলম্বন করলে ভালো ফল পাওয়া যাবে। আর আরও একটা আছে যেটা উচ্ছে উচ্ছের ক্ষেত্রে আমাদের রোগগুলো বেশিরভাগই পটল এবং ঝিঙের মতো। আর পোকার মধ্যে জাপ পোকা, জাসিড, চোষক পোকা এবং সাদামাছি, যেটা আমরা আগেও বলেছি, এগুলোর দমন পদ্ধতিও একই রকম। সাদামাছির ক্ষেত্রে ইমিডাক্লোপিড 17.58 SL 5 ml প্রতি 10 লিটার জলে, এবং অ্যাফিড জাসিরের ক্ষেত্রেও একই রকম। সেক্ষেত্রে একটা জিনিস করা যায় উচ্ছেতে, এবং এটা খুব এফেক্টিভ, ফলদায়ী। এটা চারা অবস্থায় মোটামুটি 20-25 দিন যদি একটু মশারি জাল দিয়ে ঘিরে রাখা যায়, তাহলে একটা ভালো ফল পাওয়া যায়। লাউয়ের শত্রু পোকা বা রোগ কি হতে পারে? হ্যাঁ, বলি। লাউয়ের মূল আমাদের রোগের মধ্যে পড়ে ফিউজারিয়াম উইল্ট, ডাউনি মিল্ড। পটল ঝিঙের মতো কিছু কিছু আছেই, তাছাড়াও বিশেষ দুটি রোগ লাউয়ে যেটা খুব ক্ষতি করে, চাষি ভাইরা ক্ষতির সম্মুখীন হন অর্থনৈতিকভাবে, ফিউজারিয়াম উইল্ট আর জিএসবি অর্থাৎ গামি স্টেম ব্লাইট। ফিউজারিয়াম উইল্ট এবং জিএসবি দুটো কিন্তু মাটিবাহিত রোগ। সেখানে আমরা আগেও বলেছি যে কিউকারবিটসের একটা বড় অংশ রোগগুলির মাটিবাহিত রোগ। সেখানে পূর্ববর্তী একই জাতীয় ফসলের অবশিষ্টাংশ সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে, এবং গভীর চাষ দিয়ে একটু রোদ খাওয়ানোটা খুব ফলদায়ক। এবং আক্রান্ত হয়ে গেলে সেটাকে যতটা সম্ভব গাছকে আমাদের তুলে ফেলতে হবে। এক্ষেত্রে প্রতিকার ব্যবস্থা হিসেবে আমাদের জল একেবারেই জমতে দেওয়া যাবে না মাটির মধ্যে। এবং গামি স্টেট ব্লাইট যেটা হয়, গাম থেকে গামি এসছে, কাণ্ডটাকে চিরলে একটা আঠার মতো পদার্থ বেরিয়ে আসে। এইটা লাউয়ের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার, এবং কিনারাগুলো শুকিয়ে যায় আস্তে আস্তে। এটা পুরো পাতাটা শুকিয়ে গিয়ে গাছের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়ে মারা যায়। সেক্ষেত্রে আমাদের যখন বেশি আক্রমণ দেখা দেবে, সাধারণ কিছু পদ্ধতি অবলম্বন করেও যখন একে নিয়ন্ত্রণ করা যায় না, তখন আমরা রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে আমাদের যেতে হয়। ড্যাকোনিল WP75 এটি খুব ভালো ফাঙ্গিসাইড, এই ফিউজারিয়াম উইল্ট এবং জিএসবি অর্থাৎ গামি স্টেম ব্লাইট দুটি ক্ষেত্রেই ড্যাকোনিল WP75। পোকার মধ্যে মাছি, চোষক পোকা এবং লাল মাকড় একই জাতীয়
পোকাগুলি লাউকেও আক্রমণ করে। সেখানে প্রতিকার ব্যবস্থাগুলোও কিন্তু পটল ঝিঙের মতোই। পটল ঝিঙের মতনই। আর তার মানে লাউ লাগানোর আগে যদি মাটিটাকে একটু যদি শোধন করে নেওয়া যেতে পারে, যেহেতু বলছিলেন যে মাটি বাহিত রোগ, মাটিবাহিত একটা রোদ খাওয়ানো, হ্যাঁ। দ্বিতীয় যদি আমরা নিম খোল প্রয়োগ করি হেক্টর প্রতি 250 কেজি হিসেবে, যদি আমরা মূল চাষের সময়, তাহলে অনেকটাই কিন্তু রোগ প্রকোপ কমবে। কাঁচা লঙ্কার যে মূল শত্রু পোকা, হ্যাঁ, কাঁচা লঙ্কাটা আমরা সবজি হিসেবেও ব্যবহার করি, আবার মশলা হিসেবেও আমরা ব্যবহার করি। তো কাঁচা লঙ্কার ক্ষেত্রে আমাদের যেটা ঢলে পড়া রোগ প্রথম একটা নার্সারিতেই দেখা যায়। কারণ কাঁচা লঙ্কার ক্ষেত্রে আমরা জানি প্রথমে বীজটাকে নার্সারিতে দিয়ে গাছ তৈরি করা হয়, তারপর সেখান থেকে ধানের মতো নিয়ে গিয়ে রোপণ করা হয়। তো নার্সারিতে আমাদের ঢলে পড়া রোগটা দেখা যায়। তো এটা ছোট অবস্থায় যখনই দেখা দেবে, একটা স্প্রে আমাদের রাসায়নিক করতে হয়। সিম্পল কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে এগুলো স্প্রে করলেই যে কোনো নার্সারিতেই কার্বেন্ডাজিম কাজ করে ভালো, তো রোগটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ রোগ ব্যাকটেরিয়াল পচা রোগ, ব্যাকটেরিয়া ঘটিত পচা রোগ বা অ্যানথ্রাকনোজ আমরা যেটাকে বলি। সেটাতে গাছও পচে যায় এবং গাছের ফলের মধ্যে গোল গোল লঙ্কার গোল গোল দাগ হয়, সেটা পচে যায়। কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে আমাদের খুব এফেক্টিভ। এই তিনটার মোজাইকটা সব কিছুতেই থাকে। মোজাইকটা সবসময় ভাইরাস ঘটিত রোগ এবং মাছিটাকে নিয়ন্ত্রণ করতে পারলে মোজাইকটা আমাদের অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যায়। আর লঙ্কাতে আমাদের থাকে অ্যাফিড অর্থাৎ জাপ পোকা, চোষক পোকা এবং মাকড় যেটা বলে। অ্যাফিডের ক্ষেত্রে রস চুষে খেয়ে নেয় তারা, এবং মাইটের ক্ষেত্রে পাতাটা নিচের দিকে বাঁকানো হয়ে যাবে এবং পাতাটা কুকড়ে যাবে, ছোট ছোট হয়ে। হ্যাঁ, যেমন অ্যাফিড বা জ্যাসিডের ক্ষেত্রে আপওয়ার্ড কার্লিং অর্থাৎ ওপর দিকে বেঁকে যাবে, এরকম হবে পাতাটা। কিন্তু মাইটের ক্ষেত্রে এরকম হবে, আচ্ছা, নিচের দিকে নেমে যাবে। আচ্ছা, হ্যাঁ, এইটা তফাৎ। এবং মাইটের আক্রমণে এখানে আমাদের প্রপারগাইড 57 EC 2 ml প্রতি লিটার জলে আমরা ইউজ করলে ভালো ফল পাওয়া যায়। আমরা অনেক বিষের কথা বললাম, মানে কৃষি বীজ করলাম, কিন্তু এই কৃষি বীজ ক্রয় এবং এর ব্যবহার, এটা আমরা কিভাবে, মানে সঠিক যে ব্যবহার কিভাবে আমরা করব? কৃষি বীজ ক্রয় এবং ব্যবহার সংক্রান্ত কতগুলি নিয়ম চাষি ভাইদের মেনে চলার জন্য আমি অনুরোধ করব। সর্বত্রই আমি বলি, 1 নম্বর, কৃষি বীজ সর্বদা লাইসেন্সপ্রাপ্ত ডিলারের থেকেই ক্রয় করবেন। কৃষি বীজ কেনার সময় মেয়াদের তারিখ দেখে নিতে হবে অবশ্যই। 3 নম্বর, কৃষি বীজের পাত্র লিক করছে, ছিদ্র আছে, ফুটো আছে, পাত্রের গা বেয়ে ওষুধ বেরোচ্ছে, এই ধরনের কৃষি বীজ কখনোই ক্রয় করবেন না। 4 নম্বর, কৃষি বীজ সর্বদা বসত বাড়ি থেকে দূরে সংরক্ষণ করতে হবে এবং নজর রাখবেন চাষি ভাইয়েরা দয়া করে যেন বাচ্চারা কোনোভাবেই এর নাগাল না পায়। পরবর্তী আরেকটি কথা, যে কোনো কৃষি বীজ প্রয়োগ করার আগেই একটা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আরেকটি বিষয়, যে কৃষি বীজের মাত্রা, এটাকে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। বেশি বা কম মাত্রায় প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফল আমরা পাবো না, উপরন্তু সেই জীবাণু বা শত্রু পোকা অধিক সক্রিয় হয়ে ওঠে, যেটাকে আমরা বলি ইমিউনিটি বেড়ে যায়, তাদের প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। কৃষিবীজ সাধারণত সকালে বা বিকেলে স্প্রে করাই ভালো। জোরে হাওয়া বইলে কৃষিবীজ ব্যবহার করা, স্প্রে করা বন্ধ রাখা উচিত। কৃষিবীজ প্রয়োগের সময় অবশ্যই চাষি ভাইদের মাস্ক পরার জন্য অনুরোধ করব এবং কৃষিবীজ প্রয়োগ করার সময় যেন কোনোভাবেই কোনো খাদ্য বা পানীয় তারা গ্রহণ না করেন এবং কৃষিবীজ ব্যবহারের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেন এবং জামা কাপড় পরিবর্তন করে স্নান করে নেন। এই কতগুলো বিষয় চাষি ভাইদের সুস্থতার জন্য খুব প্রয়োজন মেনে চলা, যারা কৃষি বীজ ব্যবহার করে। আরও একটা বলছিলেন যে ওই সাদামাছি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? হ্যাঁ, সাদামাছির বীজ ছাড়াও একটা পদ্ধতি আছে, সহজ পদ্ধতি, যেটা দিয়ে শুধু সবজি নয়, ফল বাগানের মাছিও বা বিভিন্ন জায়গার মাছি নিয়ন্ত্রণ করা হয়। একটা পাত্রে কিছু পরিমাণ গেঁজে যাওয়া একটু গুড় নিতে হবে, আখের গুড়। আচ্ছা, মানে গুড়টা একটু ফার্মান্টেড হয়ে গেছে খানিকটা। এর কারণ হচ্ছে সাদামাছি ফার্মান্টেড জিনিসের প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা, সেটা খুব সস্তায় দোকানে কিনতে পাওয়া যায়। সেই গেঁজে যাওয়া গুড় একটা পাত্রে, প্লাস্টিকের হোক, বোতল কেটে বা মাটির একটা পাত্রে নিতে হবে। নিয়ে তাতে যে বিষটা, ওতে বিষটা অল্প পরিমাণ দিলেই হয়। এখানে আগে ম্যালাথিয়ন দেওয়া হতো, ম্যালাথিয়ন এখন নিষিদ্ধ বিষের তালিকায় পড়ে, তাই আমরা সায়ানোট্রানিলিপ্রোল এই ওষুধটা 10.26% OD, ওই গুড়ের মধ্যে ওষুধটা খানিকটা দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে জমিতে, আমার যদি সবজি জমি হয়
তাহলে আমি কিছু লাঠি পুঁতে দিলাম, পুঁতে সেখানে এই পাত্রগুলোকে দড়ি দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দিই, পোকাগুলো ওই গুড়ের গন্ধে ওখানে এসে আকৃষ্ট হবে, মরবে। আচ্ছা, আর ফল গাছের ক্ষেত্রে যেমন দড়ি দিয়ে বেঁধে, সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে একটা লাঠি জাতীয় কিছু কোনো কিছুর মধ্যে ওইটাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে পাত্রটাকে। তাহলে কিন্তু চাষি ভাইদের স্প্রে করার থেকে রক্ষা পায় এবং এতে ভালো কাজও হয়। হ্যাঁ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা গ্রীষ্মকালীন যে সবজি চাষ, সেই সবজি চাষের মানে রোগ পোকা দমন আমরা কিভাবে করব সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর এই বিষয়ে যদি বিশদভাবে আপনাদের জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকে যারা কৃষি আধিকারিক যারা রয়েছে তাদের সঙ্গে গিয়ে আপনারা একটু পরামর্শ করে নিতে পারেন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা অজিত কুমার দাসকে। অজিতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনে নেব লোকগীতি। পরিবেশন করবেন শুভদীপ চক্রবর্তী। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। এবার নিজের হাতে ধরো লাঙল, নিজের হাতে ধরো লাঙল, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। বাড়ির পাশে পতিত জমি আবাদ করো ভাই। ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাসকলাই, ভাই রে লাগাও মাসকলাই। বাড়ির পাশে পতিত জমি আবাদ করো ভাই। ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাসকলাই, ভাই রে লাগাও মাসকলাই। গরিব চাষির দুঃখ যাবে, থাকবে তারা সুখে। সোনার দেশের সোনার মানুষ, সোনার দেশের সোনার মানুষ, সোনা ফলাও মাঠেতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। পেঁয়াজ রসুন মরিচ লাগাও বাড়ির চারিপাশে। পেঁয়াজ রসুন মরিচ লাগাও বাড়ির চারিপাশে। লাউ কুমড়া ঝিঙা পটল, লাউ কুমড়া ঝিঙা পটল লাগাও আঙিনাতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। এবার নিজের হাতে ধরো লাঙল, নিজের হাতে ধরো লাঙল, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাজার আশাতে। আবাদ বাড়াও।
এতক্ষণ শুনলেন লোকগীতি, পরিবেশন করলেন শুভদীপ চক্রবর্তী। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা হ্যাচারিতে। এখানে এসে আমাদের পরিচয় হয় এই হ্যাচারিতে যিনি মাছ চাষ করেন তার সঙ্গে। তো সামনে আপনারা জানেন যে এখন গ্রীষ্মকাল চলছে, সামনে বর্ষাকাল। এই বর্ষার জন্য তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে হ্যাচারি, কিভাবে ডিম পোনা ফোটাচ্ছে, কি মাছের ডিম পোনা ফোটাচ্ছে, কিভাবে তারা বিক্রি করে, নানান বিষয় নিয়ে তো পরিচয় করে নিই। তার আগে আসুন, আপনার নাম? আমার নাম দেবাশিস মজুমদার। দেবাশিস মজুমদার। আপনাদের এই হ্যাচারিটা কতদিনের হ্যাচারি? এটা মোটামুটি বাপ্পাদার আমল থেকে, তার বাবার আমল থেকে চালু হয়েছে। মোটামুটি আমার জ্ঞানেতে 40 বছর হয়ে গেল। 40 বছর? 40 বছর ধরে আপনারা এখানে মানে ডিম পোনার চাষ করছেন? চাষ করছি, হ্যাঁ, এখানে চাষ করছি। তো প্রথমে এখানে কি মাছের ডিম মানে ডিম ফোটানো হয়? আমাদের এখানে রুই, কাতলা, মিরকে, বাউস, সিলভার, বাটা, পাঙাশ, রূপচাঁদা, এসব মাছের সব মাছেরই সব এখানে মাছেরই করেন ডিম ফোটানো হয়। ডিম ফোটানো হয়। এই যে বড় বড় এই চৌবাচ্চা দেখছি, কিছুতে জল পড়ছে, মানে নানান ধরনের চৌবাচ্চা, এগুলোকে কি বলে আপনার? এগুলোকে বলে চাইনিজ। মানে ডিমটাকে তৈরি করে এর মধ্যে পাইপলাইন করা আছে, যেটাতে ডিম মানে ফেলে দিয়ে ওইটা ঘোরানো হয় 72 ঘন্টা। মানে স্রোতে যেন ডিমটা বসে না যায়, সবসময় ভাসিয়ে রাখার জন্য সেই ডিমটাকে ভাসিয়ে 72 ঘন্টা যখন হয়ে যায়, বাচ্চার ব্যালেন্স চলে আসে, তখন আমাদের মানে কাস্টমার আসে, কাস্টমার এখান থেকে বাটি হিসাবে বিক্রি হয়ে যায়। মানে এটা কি মানে ডিমটা ফোটানো? ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথমে মাছ তুলছে পুকুর থেকে, মেল ফিমেল উভয় তুলছে, 2 রকমের মাছ। আমাদের ডাক্তার আছে, ডাক্তার মানে দেখে ওইটাকে তুলতে হয়। তোলার পরে সেটা আপনার এখানে একদিন, যেমন মানুষের যেমন অপারেশন করতে একদিন মেরে না খাইয়ে রাখতে হয়, মানে মলমূত্র যা আছে সেটা আজকে তুলেছে, কালকে সকালবেলায় ফার্স্ট ইঞ্জেকশন করবে, তার 4 ঘন্টা পরে আবার ইঞ্জেকশন করবে, তার 4 ঘন্টা পরে ডিমটা বেরোবে। বেরিয়ে না, অটোমেটিক না, আমরা তখন বুঝতে পারি যে টাইম হয়ে গেছে 4 ঘন্টা পরে, এখন ডিমটা বেরলে আমরা পেটটা টিপে ডিমটা বের করে ট্রের মধ্যে ঢালি, আর পুরুষ মাছের যে সিমেন্সটা সেটাকে একসঙ্গে পাইল করে ওটা করে হ্যাচারির মধ্যে দেওয়া হয়। তারপরে ওটা ঘুরতে থাকে 72 ঘন্টা। তারপরে এটা আপনার মানে যখন ডিম থেকে মানে একদিন পরে ডিমটা মানে 24 ঘন্টার মধ্যে ডিম ফেটে বেরিয়ে যায়, তারপরে 72 ঘন্টা রাখার পরে সেটা পুকুরে প্রায় 3 দিন। 3 দিনে কত বড় হয়? 3 দিনে মানে ওইটা মানে ডিমটা আপনার পোকার মতো হয়। সেটা ব্যালেন্স, মানে আপনার যখন ব্যালেন্স না থাকে সেটা ভ্যাচারি ঘুরিয়ে ব্যালেন্সটাকে তৈরি করতে একটু শক্ত সমর্থ হওয়ার পরে পুকুরে চলে যাবে। মানে এই সময় তো তখন খাবার দাবার না, এই সময় কোনো খাবার দেওয়া ওইটাই যা মানে হয় ওইটাই ওদের। মানে তার সঙ্গে কি কোনো কেমিক্যালস বা কোনো ওষুধ? না, কোনো ওষুধ মিশানো হয় না, এমনি প্লেন একবারে। আর ইঞ্জেকশনটার জন্য ওষুধ আনতে হয়, মানে ডিমটাকে বার করা। মাছের যে হরমোনটা আছে, মানে বাজার থেকে দেখেছেন যে মানে এই করে মাথা থেকে নিয়ে ওটাকে বের করে একটা সর্ষের দানার মতো, ওইটাই হচ্ছে মাছের ওষুধ। মাছের ওষুধ ইঞ্জেকশন, মানে হরমোনটা। বেশ, আপনাদের মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।